এমবিএ ক্লাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ভূঁইয়া। আশা করি তোমরা ভালো আছো। আমরা সবাই জানি এক সংকটময় সময় আমরা অতিক্রম করছি, তারপরেও আমাদের জীবনকে চালাতে হবে, সেজন্য স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে হবে। তাই আবারও তোমাদের সামনে একাডেমিক ডিসকাশন নিয়ে উপস্থিত হয়েছি। আমার এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্টের একটি প্রবলেম সলভ করে দিয়েছিলাম। সেখানে একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্রবলেমটা ছিল এরকম: শুধুমাত্র জয়েন্ট প্রোডাক্ট উৎপাদিত হয়, কোনো বাই প্রোডাক্ট উৎপাদিত হয় না। আজকে আমরা এমন একটি প্রবলেম নিয়ে আলোচনা করব যেখানে প্রতিষ্ঠান জয়েন্ট প্রোডাক্ট বা মেন প্রোডাক্ট উৎপাদন করে, সাথে সাথে বাই প্রোডাক্ট উৎপাদন করে। সেক্ষেত্রে বাই প্রোডাক্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কী হবে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। সেজন্য আমাদের আজকের টপিকের নাম অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ বাই প্রোডাক্ট। লেট আস গো টু নেক্সট স্লাইড। প্রথমেই আমরা জেনে নেই বাই প্রোডাক্ট বলতে কি বুঝি। আচ্ছা, আমরা আগেও বাই প্রোডাক্ট কাকে বলে এ নিয়ে আলোচনা হয়েছিল। আমরা এখানে দেখে নেই বাই প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি। বাই প্রোডাক্ট, এনি সেলেবল অর ইউজেবল ভ্যালু ইনসাইডেন্টালি প্রডিউসড ইন এডিশন টু দ্য মেন প্রোডাক্ট ইজ কল্ড বাই প্রোডাক্ট। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে প্রধান দ্রব্যের বা যৌথ দ্রব্যের অতিরিক্ত এমন কোনো দ্রব্য যদি উৎপাদিত হয় যা বিক্রয়যোগ্য এবং ব্যবহারযোগ্য, যাহা উৎপাদন করা প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল না, এমন পণ্যকে আমরা বলে থাকি বাই প্রোডাক্ট। এই বাই প্রোডাক্টের মান এবং মূল্য জয়েন্ট প্রোডাক্ট বা মেন প্রোডাক্টের মান এবং মূল্যের তুলনায় অনেক কম। If any process produce main product simultaneously with byproduct, then what will be the accounting treatment of byproduct? তাহলে এই byproductর accounting treatmentটা কি হবে? This is our today's discussion. There are two methods to deal byproduct. অর্থাৎ byproductকে অ্যাকাউন্টিংয়ের দেখানোর জন্য দুটো পদ্ধতি আছে। নাম্বার 1 কস্ট মেথড, নাম্বার 2 নন কস্ট মেথড। খেয়াল করতে হবে প্রথমেই কস্ট মেথড। Cost methods mean the either portion of joint cost be allocated to byproducts or not. If portion of joint cost is allocated to byproduct in logically is called cost method. অর্থাৎ আমরা জানি যে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের চ্যাপ্টারে জয়েন্ট কস্ট বলতে একটি অ্যামাউন্ট আছে, জয়েন্ট কস্টকে জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টের মধ্যে ভাগ করে দিতে হয়। এখন আমাদের বাই প্রোডাক্টের ট্রিটমেন্ট করতে যেয়ে আমাদের একটা মেথড হচ্ছে কস্ট মেথড। অর্থাৎ এই জয়েন্ট কস্টের একটা অংশ আমরা বাই প্রোডাক্টের উপরে চাপাতে চাই। যদি লজিক্যালি বা যৌক্তিকভাবে জয়েন্ট কস্টের একটি অংশ বাই প্রোডাক্টের উপরে চাপিয়ে দেই, তাহলে আমরা এটাকে বলি কস্ট মেথড। তারপরে হচ্ছে নন কস্ট মেথড। নন কস্ট মেথডটা কি? আসি আমরা নন কস্ট মেথডে। When the portion of joint cost is not allocated to byproduct is called non-cost method. যদি এরকম সিদ্ধান্ত নেয় ব্যবস্থাপনা যে জয়েন্ট কস্টের কোনো অংশই বাই প্রোডাক্টের উপরে চাপানো হবে না বা যাবে না, এই পদ্ধতিকে আমরা বলি নন কস্ট মেথড বা ব্যয় মুক্ত পদ্ধতি। তো তাইলে আমরা বুঝলাম কস্ট মেথডে জয়েন্ট কস্টের একটা অংশ বাই প্রোডাক্টের উপরে চাপাবো, কিন্তু নন কস্ট মেথডে জয়েন্ট প্রোডাক্টের কোনো অংশ বাই প্রোডাক্টের উপরে চাপাবো না। The non-cost method, in the non-cost method there are various way to deal the byproducts which are as follows. যদি আমরা এই সিদ্ধান্ত নেই যে জয়েন্ট কস্টের কোনো অংশ বাই প্রোডাক্টের উপরে চাপাবো না, তাহলে বাই প্রোডাক্টের থেকে আমরা যে ভ্যালু পাবো সেই ভ্যালুটার উপর ভিত্তি করে আমরা বিভিন্নভাবে হিসাবে এটাকে দেখাতে পারি। এই ওয়েজগুলো, এই পদ্ধতিগুলোই আমাদের শিক্ষার বিষয়। আমরা পরবর্তী স্টেপে যাই। কি কি পদ্ধতি আছে? এ নাম্বার পদ্ধতি, আমরা বেশ কয়েকটি পদ্ধতি আছে এই ক্ষেত্রে। এই নাম্বারে হচ্ছে নেট রেভিনিউ অফ বাই প্রোডাক্ট ইজ ডিডাক্টেড ফ্রম দ্য কস্ট অফ গুডস সোল্ড অফ মেন প্রোডাক্ট। অর্থাৎ বাই প্রোডাক্ট যদি সেল করা যায়, সেই বিক্রয় মূল্য থেকে যাবতীয় খরচ বাদ দিলে একটা নেট ইনকাম বা নেট রেভিনিউ পাওয়া যাবে। সেই নেট রেভিনিউটা, বাই প্রোডাক্টের নেট রেভিনিউ
আমরা মেইন প্রোডাক্টের বা জয়েন্ট প্রোডাক্টের কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস করে দেখাতে পারি। এটি একটি পদ্ধতি। তাহলে এই নাম্বার পদ্ধতি গেল যে আমরা বাই প্রোডাক্টের নেট রেভিনিউ জয়েন্ট প্রোডাক্ট বা মেইন প্রোডাক্টের কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস করে দিব, এটা একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি, নেট রেভিনিউ অফ বাই প্রোডাক্ট ইজ ডিডাক্টেড ফ্রম দ্য কস্ট অফ প্রোডাকশন অফ মেইন প্রোডাক্ট। সে একই জিনিস নেট রেভিনিউ যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস করতে পারি এ নাম্বার মেথডে, বি নাম্বার মেথডে বলছে আমরা কস্ট অফ প্রোডাকশন থেকেও মাইনাস করে দিতে পারি। এটি আরেকটা পদ্ধতি, কস্ট অফ প্রোডাকশন থেকে যদি মাইনাস করি। তবে এক একটার ইফেক্ট এক এক রকম, প্রত্যেকটিকেই মেমোরিতে রাখতে হবে। তারপরে সি নাম্বার, নেট রেভিনিউ অফ বাই প্রোডাক্ট ক্রিয়েটেড অ্যাজ আদার ইনকাম। আবার নেট রেভিনিউকে কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস না করে, কস্ট অফ প্রোডাকশন থেকে মাইনাস না করে আমরা নেট রেভিনিউকে আদার ইনকাম হিসাবে ইনকাম স্টেটমেন্টে দেখিয়ে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে পারি। আরও পদ্ধতি আছে, তারপরে আমরা যাই। এ বি সি তিনটা পদ্ধতি গেল, এবার হচ্ছে ডি। ডিতে আমরা বলছি ইএনআরবি অর্থাৎ এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালু অফ বাই প্রোডাক্ট। ইএনআরবি মানে বাই প্রোডাক্টের ইএনআরবি ইজ ডিডাক্টেড ফ্রম দ্য কস্ট অফ গুডস সোল্ড অফ মেইন প্রোডাক্ট। অর্থাৎ বাই প্রোডাক্টের যে সেলস ভ্যালু থেকে যদি আমরা ফার্দার প্রসেসিং কস্ট বাদ দিই তাইলে পেয়ে যাবো এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালু। এই এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালুটা আগের তিনটাতে ছিল নেট রেভিনিউ ট্রিটমেন্ট, এবার কিন্তু আমরা নেট রেভিনিউ বলছি না, আমরা বলছি ইএনআরবি এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালু অফ বাই প্রোডাক্ট। মেইন প্রোডাক্টের বা জয়েন্ট প্রোডাক্টের কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস করে দিতে পারি, এটা ডি নাম্বার মেথড। ই নাম্বার মেথড, এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালু অফ বাই প্রোডাক্ট ইজ ডিডাক্টেড ফ্রম দ্য কস্ট অফ প্রোডাকশন অফ মেইন প্রোডাক্ট। মেইন প্রোডাক্টের কস্ট অফ প্রোডাকশন থেকে ইএনআরবি মাইনাস করে দিতে পারি, এটা ই নাম্বার। তারপরে এফ নাম্বার, ইএনআরবি ইজ ট্রিটেড এজ এডিশনাল সেলস ভ্যালু অফ মেইন প্রোডাক্ট। অর্থাৎ ইএনআরবিটাকে কস্ট অফ গুডস সোল্ড থেকে অথবা কস্ট অফ প্রোডাকশন থেকে মাইনাস না করে বা ডিডাক্ট না করে আমরা মেইন প্রোডাক্ট বা জয়েন্ট প্রোডাক্টের এডিশনাল সেলস ভ্যালু হিসাবে দেখাতে পারি। তাহলে এই 6টা পদ্ধতি আমরা দেখলাম যে নন কস্ট মেথডে বাই প্রোডাক্টকে এই 6টি ভাবে হিসাবে দেখানো যেতে পারে। এবার আমরা এই 6টা পদ্ধতিরই উদাহরণে আমরা যেতে চাই, কিভাবে এটা আমরা দেখাবো সেই সম্পর্কে একটি এক্সাম্পল আমি এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি। এক্সাম্পলটি মনোযোগ দিয়ে শোনো। অনামিকা লিমিটেড প্রডিউসেস টু প্রোডাক্টস এক্স অ্যান্ড ওয়াই ফ্রম এ সিঙ্গেল অপারেশন। একটি জয়েন্ট অপারেশন থেকে দুটো পণ্য উৎপাদিত হয়, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স ইজ কনসিডার্ড এজ মেইন প্রোডাক্ট, এক্সকে মেইন প্রোডাক্ট হিসাবে আমরা কনসিডার করছি, হোয়াইল ওয়াই ইজ এ বাই প্রোডাক্ট, যেখানে আমরা ওয়াইকে বাই প্রোডাক্ট হিসাবে আমরা চিহ্নিত করেছি। During 2019, 20,000 units of X and 10,000 units of Y were produced. অর্থাৎ 2019 সালে 20,000 ইউনিট X উৎপাদন হয়েছে এবং 10,000 ইউনিট Y উৎপাদন হয়েছিল। The selling price of X is টাকা 10 per unit, যেহেতু এটা মেইন প্রোডাক্ট, and that of Y is টাকা only 1 per unit, আর Y হচ্ছে 1 টাকা করে দাম। মেইন প্রোডাক্টের দাম প্রতিটি 10 টাকা আর বাই প্রোডাক্টের প্রতিটির দাম 1 টাকা। The joint cost up to split of point was টাকা 50,000। এই দুটো পণ্য উৎপাদন করতে আমাদের জয়েন্ট কস্ট হয়েছে আপ টু স্প্লিট অফ পয়েন্ট পর্যন্ত 50,000 টাকা। প্রোডাক্ট এক্স ইজ ফার্দার প্রসেস এট এ কস্ট অফ টাকা 3 ইচ। এক্সকে আবার ফার্দার প্রসেসিং করা হয়েছে 3 টাকা করে। সেলিং এক্সপেন্সেস অফ প্রোডাক্ট ওয়াই ইজ টাকা 0.2 পার ইউনিট, আর ওয়াই এর সেলিং এক্সপেন্সেস হচ্ছে 20 পয়সা করে পার ইউনিট। Ending inventory consisted of 5,000 units of X and Y each, অর্থাৎ X এরও 5,000 ইউনিট অবিকৃত মজুদ পণ্য আছে, Y এরও 5,000 ইউনিট অবিকৃত মজুদ পণ্য আছে। এই ছোট্ট একটি প্রবলেম থেকে আমাদের কাছে চাওয়া হয়েছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট বাই 6 ওয়েজ আন্ডার নন কস্ট মেথড। নন কস্ট মেথডে 6টি পদ্ধতি মাধ্যমে ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করে দেখাও। আমাদের অঙ্কটি একেবারে ছোট্ট একটি অঙ্ক আমরা দেখছি এক্স এবং ওয়াই দুটি
দুটি প্রোডাক্ট, এক্স হচ্ছে মেন প্রোডাক্ট, ওয়াই হচ্ছে বাই প্রোডাক্ট। জয়েন্ট কস্ট 50,000 টাকা, এক্স এর ফার্দার প্রসেসিং কস্ট আছে 3 টাকা করে, আর ওয়াই এর সেলিং এক্সপেন্সেস আছে 20 পয়সা করে। এন্ডিং ইনভেন্টরি এক্স 5,000 ইউনিট, ওয়াই 5,000 ইউনিট। এই অবস্থায় আমরা যদি এই 6টি উল্লিখিত 6টি পদ্ধতিতে ওয়াই এর অ্যাকাউন্টিং স্টেটমেন্ট দেখাই, তাহলে ইনকাম স্টেটমেন্টগুলো কেমন দেখাবে, অর্থাৎ এটার প্রভাব ইনকাম স্টেটমেন্টে দেখা যাবে, অন্য কোথাও দেখা যাবে না। সেই ইনকাম স্টেটমেন্টে আমরা দেখতে চাই এক এক করে 6টি পদ্ধতির আমরা খেয়াল করি। Required A, income statement, net revenues deducted from cost of goods sold of main product। আমরা 3টা কলাম করে ডিটেলস, টাকা টাকা। সেলস রেভিনিউ 15,000 ইউনিট 10 টাকা করে, অর্থাৎ মেইন প্রোডাক্টের সেলস রেভিনিউ 1,50,000। লেস কস্ট অফ গুডস সোল্ড, এই জয়েন্ট কস্ট আছে 50,000, এডিশনাল কস্ট 60,000। এখানে প্রশ্ন আসতে পারে জয়েন্ট কস্ট 50,000 টাকা, মেন প্রোডাক্ট এক্সের জন্য ওয়াই কি দিব না? না, আমাদের পদ্ধতি হচ্ছে নন কস্ট মেথড। নন কস্ট মেথডের 6টা পদ্ধতি আমরা দেখতে চাই। তো নন কস্ট মেথডের বেসিক কনসেপ্টই হচ্ছে জয়েন্ট কস্টের কোনো অংশ বাই প্রোডাক্টকে দেওয়া হবে না। তাহলে মেন প্রোডাক্টের জয়েন্ট কস্ট 50,000, এডিশনাল কস্ট 3 টাকা করে 20,000 ইউনিট 60,000 টাকা। এই মিলিয়ে কস্ট অফ প্রোডাকশন 1,10,000 টাকা। লেস কস্ট অফ ইনভেন্টরিজ, আমরা যদি ইনভেন্টরির ভ্যালু 1,10,000 টাকা টোটাল কস্ট, উৎপাদন হয়েছে 20,000 পাউন্ড, 20,000 দিয়ে গুণ করলে ভাগ করলে এবং 5,000 দিয়ে গুণ করলে আমাদের ইনভেন্টরি কস্ট আসে 27,500। আমরা যদি বিয়োগ করি তাহলে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম 82,500। আমাদের প্রথম পদ্ধতি ছিল যে বাই প্রোডাক্টের নেট রেভিনিউ। বাই প্রোডাক্টের নেট রেভিনিউ কত একটু খেয়াল করো, স্টেটমেন্টের নিচে আমরা করে দেখাইছি নেট রেভিনিউ বাই প্রোডাক্ট কত। বাই প্রোডাক্ট নেট রেভিনিউ বাই প্রোডাক্ট কত হয়? 5,000 ইউনিট 1 টাকা করে সেলিং প্রাইস, আর 20 পয়সা করে সেলিং এক্সপেন্সেস। তো 5,000 1 টাকা করে বিক্রি করলে 5,000 টাকা, আর সেলিং এক্সপেন্সেস বাদ দিলে 5,000 20 পয়সা করে দিলে নেট ইনকাম দাঁড়ায় 4,000 টাকা। তো এই 4,000 টাকা আমরা কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস করব। লেস নেট রেভিনিউ, আমরা যদি একটু খেয়াল করি, লেস নেট রেভিনিউ বাই প্রোডাক্ট 4,000 টাকা। 4,000 টাকা বাদ দিলে তাহলে নেট কস্ট অফ গুডস সোল্ড দ্বারা মেইন প্রোডাক্টের 78,500। আমরা যদি 78,500 1,50,000 টাকা সেলস রেভিনিউ থেকে ডিডাক্ট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 71,500। তাহলে গ্রস মার্জিন হচ্ছে 71,500। তাহলে বাই প্রোডাক্টের কি ট্রিটমেন্ট হলো? বাই প্রোডাক্টের নেট রেভিনিউ মেইন প্রোডাক্টের কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস করে দিলাম। এটি হচ্ছে একটি পদ্ধতি আমাদের গেল। এবার পরবর্তী পদ্ধতিতে যাই, একেবারেই সহজ জিনিস এগুলো। Required number B, income statement, net revenues deducted from cost of production of main product। আগেরটা ছিল cost of goods sold থেকে মাইনাস, এইবারেরটা হচ্ছে cost of production থেকে মাইনাস। আগের মতোই সেলস রেভিনিউ 1,50,000, লেস কস্ট অফ গুডস সোল্ড, টোটাল কস্ট জয়েন্ট কস্ট 50,000, এডিশনাল কস্ট 60,000, কস্ট অফ প্রোডাকশন 1,10,000। তাহলে কস্ট অফ প্রোডাকশন থেকে এবার মাইনাস করে দিব নেট রেভিনিউ বাই প্রোডাক্ট। নেট রেভিনিউ বাই প্রোডাক্ট হচ্ছে 4,000 টাকা। তাহলে বিয়োগ করলে নেট কস্ট অফ প্রোডাকশন পাইছি 1,06,000 টাকা। লেস কস্ট অফ এন্ডিং ইনভেন্টরিজ, এবার এন্ডিং ইনভেন্টরিজ ভ্যালু পরিবর্তন হয়ে যাবে, কারণ আগে ছিল কস্ট অফ প্রোডাকশন 1,10,000, কিন্তু এইবার কিন্তু নেট কস্ট অফ প্রোডাকশন হয়ে গেছে 1,06,000। তাহলে আমাদের ইনভেন্টরি ভ্যালু দাঁড়াবে 1,06,000 ডিভাইডেড বাই 20,000 ইন্টু 5,000 ইকুয়াল টু 26,500। তাহলে আমাদের নেট কস্ট অফ গুডস সোল্ড দাঁড়ায় 79,500। যদি 1,06,000 থেকে 26,500 1,06,000 থেকে 26,500 বিয়োগ করি 79,500। 1,50,000 সেলস রেভিনিউ থেকে 79,500 কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা গ্রস মার্জিন পেয়ে যাই 70,500। তাহলে দেখা যায় বাই প্রোডাক্টের নেট রেভিনিউ যদি কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস করি তাহলে যে নেট ইনকাম দাঁড়ায় কস্ট অফ প্রোডাকশন থেকে মাইনাস করলে কিন্তু সেই নেট ইনকাম দাঁড়ায় না, পরিবর্তনে। পরিবর্তনটার কারণ কি? একমাত্র ইনভেন্টরির ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দুটো পদ্ধতি গেল আমাদের। এবার তৃতীয় পদ্ধতি, requires the income statement, net revenue treated as other income। বাকিগুলো সব আগের মতোই, সেলস রেভিনিউ 1,50,000, কস্ট অফ গুডস সোল্ড, জয়েন্ট কস্ট, এডিশনাল কস্ট, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ এন্ডিং ইনভেন্টরিজ বাদ দিয়ে দিলাম 1,10,000 ডিভাইডেড বাই 20,000 ইন্টু 5,000 ইন্টু 27,500। তাহলে কস্ট অফ গুডস সোল্ড 82,500। তাহলে গ্রস মার্জিন 67,500। নেট রেভিনিউ বাই প্রোডাক্টকে আদার ইনকাম হিসেবে দেখাবো, তো আদার ইনকাম 4,000 টাকা। তাহলে আমাদের নেট ইনকাম দাঁড়ালো 71,500। তাহলে আদার ইনকাম দেখালে যা হয় আর কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস করলে একই রেজাল্ট দাঁড়ায়, এতে কোনো পরিবর্তন নাই দেখা যাচ্ছে। কিন্তু আমরা স্টেটমেন্টের উপস্থাপনায় ভিন্নতা আছে। অতএব সি নাম্বার, রিকোয়ার নাম্বার সি আর একটা পদ্ধতি গেল। তো এ গেল, বি গেল, সি গেল। এবার আমরা
চতুর্থ পদ্ধতিতে আসতে চাই। রিকোয়ার নাম্বার ডি, ইনকাম স্টেটমেন্ট ইএনআরবি ইজ ডিডাক্টেড ফ্রম কস্ট অফ গুডস সোল্ড। এবার কিন্তু নেট রিভিউ নয়, রেট রিভিউ নয়, এবার হচ্ছে এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালু। এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালু, তাহলে এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করতে হবে। টোটাল সেলস ভ্যালু থেকে আদার কস্ট বাদ দিলে এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালু পাওয়া যায়। তাহলে টোটাল কস্ট থেকে আমরা এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালু বের করে নিচ্ছি। নিচে দেখো 10,000 গুণন এক সেলস ভ্যালু, টোটাল প্রোডাকশনের সেলস ভ্যালু, মাইনাস 10,000 যদি 20 পয়সা করে সেলিং এক্সপেন্সেস হয় তাহলে 2,000 টাকা, 10,000 থেকে 2,000 টাকা বাদ দিলে আমাদের এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালু অফ বাই প্রোডাক্ট দ্বারা 8,000 টাকা। তাহলে 8,000 টাকা আমরা কি করব, কস্ট অফ গুডস সোল্ড থেকে মাইনাস করব। তাহলে এবার আসি সেলস রেভিনিউ 1,50,000, কস্ট অফ গুডস সোল্ড জয়েন্ট কস্ট, ফার্দার প্রসেসিং কস্ট, ওখানে লিখেছি এডিশনাল কস্ট, এবার লিখছে ফার্দার প্রসেসিং কস্ট, একই কথা। যোগ করলে আগের মতো 1,10,000 টাকা কস্ট অফ প্রোডাকশন, লেস কস্ট অফ ইনভেন্টরিজ আগের মতো 27,500, বিয়োগ করলে কস্ট অফ গুডস সোল্ড 82,500। এবার এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালু অফ বাই প্রোডাক্ট 8,000 টাকা বাদ দিলে নেট কস্ট অফ গুডস সোল্ড দেখায় 74,500। তাহলে গ্রস মার্জিন দাঁড়ায় 75,500। তাইলে রেজাল্টের ভিন্নতা আসলো। তাহলে এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালু কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে ভিন্ন রেজাল্ট দাঁড়াবে। এটি আরেকটি পদ্ধতি, 4 নম্বর পদ্ধতি গেল। এবার আমরা যাব 5 নম্বর পদ্ধতি। Required E, income statement ENRB is deducted from cost of production of main product. মেইন প্রোডাক্টের কস্ট অফ প্রোডাকশন থেকে মাইনাস করে দেব। তাহলে আর অন্যান্য তথ্যগুলো আগের মতোই সেম, একই ইনফরমেশন দিয়ে আমরা কাজ করছি। যদি তোমরা খেয়াল করো, সেলস রেভিনিউ 1,50,000, লেস কস্ট অফ গুডস সোল্ড, জয়েন্ট কস্ট 50,000, এডিশনাল কস্ট 60,000, কস্ট অফ প্রোডাক্ট 1,10,000, লেস ENRB অফ বাই প্রোডাক্ট কত 8,000। তাহলে কস্ট অফ প্রোডাকশন দাঁড়ায় 1,02,000। এবার কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি বাদ দিব, 1,02,000 ডিভাইডেড বাই 20,000 ইন্টু 5,000 ইজ ইকুয়াল টু 25,500। বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড দাঁড়ায় 76,500। সেলস রেভিনিউ থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দেয় তাহলে গ্রস মার্জিন দাঁড়ায় 73,500। এখানেও রেজাল্টটা পরিবর্তন হয়েছে আমরা যদি খেয়াল করি। তাহলে আমরা এক এক করে 5টি পদ্ধতি দেখে ফেললাম, কি প্রভাব হচ্ছে এক একটার এক এক প্রকার। আমাদের প্রত্যেকটি পদ্ধতি মেমোরিতে রাখতে হবে, কারণ আমাদের যে প্রবলেমটি আমাদের কোশ্চেন পেপারে সেট হবে সেখানে তো সবগুলো পদ্ধতি আমাদের কাছে নাও চাইতে পারে, কিন্তু 1-2টি পদ্ধতি আমাদের কাছে চাইতে পারে। সেই 1-2টি পদ্ধতি যদি আসে, আমরা যদি অ্যান্সার করতে চাই কিভাবে ইনকাম স্টেটমেন্টে দেখাতে হবে, সেটি শেখার জন্য আমাদের এই আজকের ক্লাস। এবার শেষ পদ্ধতিতে আমরা যাব, রিকোয়ার নাম্বার F, ইনকাম স্টেটমেন্ট ENRB is treated as additional sales value of main product. মেইন প্রোডাক্টের অতিরিক্ত বিক্রয় মূল্য হিসাবে যদি আমরা বাই প্রোডাক্টের ENRB কে দেখাই তাহলে কেমন হবে। সেলস রেভিনিউ 1,50,000, এডিশনাল সেলস ভ্যালু অফ সেলস ভ্যালু অর্থাৎ বাই প্রোডাক্টের ENRB কত 8,000। তাহলে টোটাল সেলস ভ্যালু দ্বারা 1,58,000। লেস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড আমাদের বের করে নিতে হয়, জয়েন্ট কস্ট আর ফার্দার প্রসেসিং কস্ট যোগ করলে কস্ট অফ প্রোডাকশন, লেস কস্ট অফ এন্ডিং ইনভেন্টরিজ বাদ দিলে 27,500। তাহলে কস্ট অফ গুডস সোল্ড দাঁড়ায় 82,500। তাহলে আমরা যদি 1,58,000 থেকে গ্রস কস্ট অফ গুডস সোল্ড 82,500 ডিডাক্ট করি তাহলে গ্রস মার্জিন দ্বারা 75,500। তাহলে আমরা দেখলাম যে বাই প্রোডাক্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নন কস্ট মেথডে কি হবে। 6টি পদ্ধতিতে আমরা দেখাইতে পারি নন কস্ট মেথডে বাই প্রোডাক্টের অ্যাকাউন্টিং। 6টি পদ্ধতির উপরে আমরা উদাহরণ সহকারে 6টি পদ্ধতি দেখলাম। তাইলে আমরা এই পদ্ধতিটি আমরা মেমোরিতে রাখার চেষ্টা করি। ইনশাল্লাহ আগামী ক্লাসে এই বাই প্রোডাক্টের কস্ট মেথডে কি হবে তেমন একটি প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনও কোভিড-19 পরিস্থিতি অনুকূলে নয়, অতএব তোমরা প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবে না, আর যদি যেতেই হয় তবে সম্পূর্ণ প্রোটেকশন দিয়ে যাবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়।